মাঝরাতে বাড়ি ফিরেছিল জাংকুক। রাতে যখন তে পানি খেতে নিচে নেমেছিল তখন দেখেছিল জাংকুককে অন্ধকার রুমে সোফার উপর বসে মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে নিজের পায়ে নিজে ব্যান্ডেজ করছে। ব্যান্ডেজ করা শেষে গায়ের জামাকাপড়গুলো ওখানে ছুঁড়ে ফেলে দিয়ে ঘোরাতে ঘোরাতে জাংকুক নিজের রুমে চলে যায়। পরে তে অবশ্য জাংকুকের জামাকাপড়গুলো লন্ড্রিতে দিয়েছিল, কিন্তু ক্ষত কি করে হলো তা আর জানতে যাবার মতো সাহস হলো না তে। পাছে না আবার থাপ্পড় খেয়ে মান সম্মান খোয়াতে হয় সেই ভয়ে। বেলা তখন 10টা। একেবারে তৈরি হয়ে একটা ব্ল্যাক ঘড়ি হাতে পেঁচাতে পেঁচাতে নিচে নামলো জাংকুক। দেখেই মনে হচ্ছে বাইরে যাবে, কিন্তু জাংকুক যাবার আগেই জাংকুকের সামনে বাত সেটে দাঁড়ায় তে। সেই সকালে আসা গোলাপের বুকেটা জাংকুকের মুখের সামনে ধরে বলল, হ্যাপি বার্থডে ভাইয়া। ভাইয়া শব্দটা বলতে তের বেশ কষ্টই হয়েছে বটে। এদিকে জাংকুক কোনো প্রতিক্রিয়া দেবে তার আগেই জাংকুক একাধারে হাসি দিয়েই যাচ্ছে। হাসি দিতে দিতে জাংকুকের নাকের ডগা পুরো লাল বর্ণ ধারণ করেছে। কি হয়েছে আপনার? ঠিক আছেন? ইডিয়েট! ওটাকে ছড়া, রোজে আমার অ্যালার্জি আছে। তে তাড়াতাড়ি করে ফুলটা সরিয়ে ফেলে। তে ফুল সরানোর 10 মিনিট পর জাংকুক স্বাভাবিক হলো। তারপর আবারও বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে দ্বিতীয়বারের মতো তে জাংকুককে পিছু ডাকে। প্রবলেম কি তোর? কি চাইছিস তুই? না মানে কোথাও যাচ্ছেন? ভার্সিটি যাচ্ছি, এক্সাম আছে। আর কিছু? এমা, আপনি তো 30+, এখনো পড়াশোনা শেষ করতে পারেননি। আমার নয়, আমার স্টুডেন্টদের এক্সাম আছে। আর তাছাড়া তুই কি আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে আমার বয়সের খোঁটা দিলি? তুই সাথে সাথে ঘাড় ঘুরিয়ে না করলো। শুনে রাখ, যদি দিয়েও থাকিস তাতে আমার লস নেই, বরং তোরই লস। দিন শেষে দেখবি তোর কপালেও একটা পুরো বর জুটবে। এভাবে কেন অভিশাপ দিচ্ছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? সিরিয়াসলি, আমার এইজের কাউকে বিয়ে করাটা তোর কাছে অভিশাপের মতো? তুই মনে মনে বলল, অবশ্যই, আমি তো বোগাম ভাইয়ের মতো ইমিডিয়েট সিনিয়র কাউকে বিয়ে করব। দেখে চুপ থাকতে দেখে জাংকুক আর কিছু বলল না। ঘড়ির দিকে নজর দিয়ে আবার হাঁটা শুরু করবে, তুই দৌড়ে গিয়ে জাংকুকের সামনে এসে দাঁড়ায়। এমনিতেই তোর মাত্র বলা কথাতে জাংকুকের মেজাজ তুঙ্গে, তার উপর বারবার এভাবে পথ আটকাচ্ছে। কি চাইছে তে? কি চাই? যাবি আমার সাথে? পকেটে করে নিয়ে যাব? উঠবি পকেটে? আয় তাহলে। মাথা গরম আছে কিন্তু তে, রাস্তা ছাড়, নয়তো তোর এই নরম গালে কষি একটা থাপ্পড় দেবো আমি, যেটা আমি দিতে চাচ্ছি না। তে ভয়ে শুকনো ঢোক গিলে একটা টিফিন বক্স এগিয়ে দিল জাংকুকের মুখের সামনে। কি এটা? পায়েস। আজ আপনার জন্মদিন তাই। জানেন, আপা বলে আমার হাতের পায়েস নাকি অমৃত। সম্পর্ক যেমনই হোক না কেন, আপনি তো আমার ভাইয়ের মতো। এই শেষ কথাটা জাংকুকের মস্তিষ্কে গিয়ে বড্ড এক আঘাত করলো। জাংকুকের হাত থেকে পায়েসের বাটিটা নিয়ে 2 কদম এগিয়ে সেটা ডাস্টবিনে ফেলে দিল। তারপর তের দিকে ঘুরে তাকিয়ে বলল, সেই মন ইওর সিম্প্যাথি। আমার তোর সিম্প্যাথির কোনো দরকার নেই। আমাকে এরপর থেকে আর কোনোদিন সিম্প্যাথি দেখাতে আসবি না। তারপর হুড়মুড় করে জাংকুক চলে যায়। সে এখনো সেইভাবেই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আর কত অপমানিত হতে হবে থেকে জাংকুকের কাছে। কই জিমিনের সাথে জাংকুক তো এমন ব্যবহার করে না, তাহলে তের উপর এত কিসের রাগ জাংকুকের? ভেবে পায় না তে। আর তাছাড়া করুণা, যেখানে জাংকুকের করুণায় তে আর জিমিন বেঁচে আছে, সেখানে তে কিভাবে জাংকুককে করুণা করবে? জাংকুকের মতো লোককে বুঝতে আসলে তে খুব কষ্ট হয়। রাস্তার সাইডে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকা চেনা মার্সিডিজ গাড়িটা দেখে থমকে দাঁড়ায় জেহব। মাঝ রাস্তায় জাংকুক গাড়ি থামিয়ে করছেটা কি? আশ্চর্য! তৎক্ষণাৎ জেহব নিজের গাড়ি থামিয়ে স্থির গাড়িটার দিকে এগিয়ে গিয়ে গাড়ির জানালায় টোকা দিল। ভেতর থেকে জেহবকে দেখে জাংকুক জানালার কাজটা নামিয়ে বলল, কি সমস্যা? অনেক সমস্যা। এই বলে জেহব জাংকুকের গাড়ির ভেতর এসে বসে। তারপর জেহব জাংকুককে লক্ষ্য করতেই যা দেখলো, আপাতত তাতেই জেহবের চোখ কপালে। জাংকুক আয়েশ করে সিটে বসে 1 টাইম চামচ দিয়ে পায়েস খাচ্ছে। তুই মাঝরাস্তায় পায়েস কোথায় পেলি? জাংকুক খেতে খেতে বাম হাত উঁচু করে পেছনের ডাস্টবিনের দিকে দেখিয়ে দিল জেহবকে। কি, তুই ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছিস? জাংকুক মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ছি জেকি ছি, তুই এখনো এতটা অসহায় হয়ে যাসনি যে ওখান থেকে খাবার তুলে তোকে খেতে হবে? আমরা এখনো আছি কি করতে? বাই দ্য ওয়ে, এই আমাকে একটু দে না, ইটস লুক সো ইয়াম্মি। সরি ব্রো, এটার 1 চিমটি ভাগও আমি কাউকে দিতে রাজি নই, ইভেন কোনোদিন না। পুরোটাই আমার। তারপর জাংকুক বিড়বিড় করে বলল, ও পুরোটাই আমার, অনলি মাইন। জেহব জাংকুকের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে বলল, তুই আবার ডেজার্টের প্রতি এতটা অবসেসড কবে হলি? জাংকুক তখন মনে মনে বলল, ঠিকই বলেছিস,
শি ইজ মাই ডেজার্ট। কথাটা বলতে গিয়ে এক চিলতে মৃদু হাসি ফুটে ওঠে জাংকুকের সেই ডার্ক ব্রাউন ঠোঁট জোড়াতে। তারপর আবারও ভাবনায় আনমনে বিড়বিড় করে বলল জাংকুক, তোর আবার ঠিকই বলে হার্টবিট, তোর রান্না করা ডেজার্ট অমৃত। এদিকে যে হোক জাংকুকের কথার টোন বুঝতে পারল না। জিওন জাংকুক যে সবসময় স্ট্রং থাকতে পছন্দ করে, এমন উইক বিহেভিয়ার তো জাংকুকের ছিল না কখনো। জাংকুক এমন বিহেভিয়ার তখনই করে যখন জাংকুক ড্রিঙ্ক করে। ব্রো, আর ইউ ওকে? জাংকুক কুটিল হেসে জবাব দিল, ওয়ান ডে ইউ উইল মিট সামওয়ান জিহোক অ্যান্ড ইট উইল লিটারেলি টেক ইউর ব্রিথ অ্যাওয়ে। তখন ভালো মন্দ, ঠিক বেঠিক, উচিত অনুচিত কোনোটাই মস্তিষ্কে আটকাবে না। যা এসে হৃদয় আটকায় সেটা হলো কাছে পাওয়ার প্রবণতা। অ্যাট এনি কস্ট তাকে চাই চাই। তুই জানিস আমি জিওন জাংকুক মাত্র ডাস্টবিন থেকে তুলে এনে খাবার খেয়েছি, অ্যান্ড আই ফিল সো মাচ হ্যাপি। এদিকে জাংকুকের কথার আগা মাথা কিছুই বুঝতে পারলো না যে হোক। প্রেম ভালোবাসা নিয়ে কথা বলে যে ছেলে রেগে যেত সে আজ নিজেই এসব বলছে। কিন্তু কার কথা বলছে ও? ভাই, ওই ডেজার্টে কিছু মেশানো ছিল না তো? ছিল তো, আমার হার্টবিটের ছোঁয়া, অ্যান্ড ইটস মাই পার্সোনাল ড্রাগ। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, তখনই গেট খুলে ভিতরে ঢোকে বৃষ্টিতে ভিজে হুবুজুবু হয়ে যাওয়া জাংকুক। বাড়িতে বিদ্যুৎ নেই, তুই মোম জ্বালিয়ে রেখেছিল। মোমের আলোয় থরথর করে কাঁপতে থাকা জাংকুককে দেখে তের বড্ড মায়া লাগলো, কিন্তু পরক্ষণেই সকালের ঘটনা মনে পড়ায় তে রাগ করে পা বাড়ায় নিজের রুমে। কিরে, দেখছিস শীতে কাঁপছি, তবুও টাওয়াল এগিয়ে না দিয়ে চলে যাচ্ছিস রে? আক্কেল কি সব পানির সাথে গুলিয়ে খেয়েছিস নাকি? তে দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলল, নিয়ে আসছি। ওপর থেকে টাওয়াল এনে রাগি রাগি ভাব নিয়ে তে যেই না জাংকুকের দিকে এগিয়েছে, তখনই জাংকুক খপ করে তের হাত সমেত টাওয়াল নিয়ে তের হাত দিয়ে নিজের মতো করে চুল মুছতে শুরু করে। আরে আরে, কি করছেন কি? লাগছে তো হাতে। ভাত তো আমার থেকে বেশি খাস, তাহলে লাগে কেন? খাওয়ার খোটা দিচ্ছেন? তুই আমার সব সম্পত্তি খেয়ে ফেলো, সেটা দেব না। কি বললেন? তের কথার পিঠে জাংকুক আরো কিছু বলতে যাবে, তখনই দরজা ঠেলে জেহোপ, সানা, ইউনো, ন্যান্সি সবাই একসুরে চেঁচিয়ে ওঠে, সারপ্রাইজ! এদিকে কার উপস্থিতি টের পেতেই তেকে এক ঝটকায় নিজের কাছ থেকে দূরে সরিয়ে ফেলে জাংকুক। তে মেঝেতে ছিটকে পড়ে আর্তনাদ করে ওঠে, আহ, আমার কোমর! সন্ধ্যা রাতে ফ্রেগনেন্স মোমের লালচে আলোতে ফুলের অগভীর নীল পানিটুকু ঝিলমিল করছে, দেখে মনে হবে যেন কোনো জাদুকরের তন্ত্র মন্ত্রের ফল। তাতেই আপাতত পা ডুবিয়ে বসে আছে ইউনো, সানা, ন্যান্সি, জেহোপ। ইউনো, সানা, জেহোপ জাংকুকের বেস্ট ফ্রেন্ড, পরিবারও বলা যায়। ওদের সবার জীবন কোনো না কোনো অপূর্ণতা দিয়ে ঘেরা। চারজনই পিছু টানবিহীন ছন্ন ছাড়া। সোজা পথে না হেঁটে বাঁকা পথে অ্যাডভেঞ্চার করাটাই ওদের নেশা। বাইরে থেকে স্বাভাবিক বলে মনে হলো চারজনের জীবনই এক একটা গোলক ধাঁধা, তাই হয়তো তারা চারজনই সোলমেট। এক এক সময় জাংকুক ভেবে পায় না জাংকুকের মতো বদমেজাজি একঘুয়ে রকচটা ছেলের সাথে ওরা এতগুলো বছর কিভাবে কাটিয়ে দিল। ছাদের এক প্রান্তে দাঁড়িয়ে জাংকুক নিকোটিনের ধোঁয়া ছাড়ছে, আর আপাতত সেই দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ন্যান্সি। ন্যান্সি সানার কাজিন, বয়সে অনেক ছোট হলেও জাংকুকের প্রতি ন্যান্সি অনেক আগে থেকেই দুর্বল। জাংকুকের মতো বাইক রাইডারের জন্যই এক কথায় ন্যান্সি জাংকুকের উপর ফিদা। সানা সহ বাকি দুইজন ন্যান্সির বিষয়টা জানলেও ন্যান্সির ছোট বয়সের দোহাই দিয়ে কেউ এটা পাত্তা দেয় না। আজও তো জাংকুকের জন্মদিন বলেই ন্যান্সি কেঁদে কেটে সানাকে 1000 বার বলে এখানে এসেছে, না হলে তো বছরে একবারও জাংকুকের দর্শন পায় না ন্যান্সি। বৃষ্টি থেমে গেছে, জিমিন এসেছে কিনা সেটা দেখতেই তে করিডোরে পা বাড়াতেই, এই যে শোনো, আমাদের সবার জন্য হট কফি বানিয়ে নিয়ে এসো তো। ওই, কাকে কি বলছিস? ও কি সার্ভেন্ট নাকি? ও জাংকুকের স্টেপ সিস্টার। কি বলিস? কিন্তু জাংকুক যে বলল ট্রিট হার লাইক আ সার্ভেন্ট। জেহোপ কটমটিয়ে যায় জাংকুকের দিকে। জাংকুক এখনো ভাবলেশীন ভাবে মোবাইল স্ক্রোল করতে ব্যস্ত। জেহোপ এরপর সানাকে বলল, আমাকেও এই একই কথা বলেছে বাদরটা, বোনকে বোন বলে পরিচয় দেয় না। কতটা খারাপ ভাবতে পারছিস? সানা তাড়াতাড়ি করে তেকে না করতে যাবে, কিন্তু করিডোরে তাকাতেই দেখলো তিনি নেই। নিজের কাজে নিজেই লজ্জিত সানা। সানা জেহোপের দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, দাঁড়া, আমি দেখাচ্ছি ওকে। এই, তোরা ফিস ফিসিয়ে কি বলছিস রে? আমার নামে কিছু নয় তো। দেখ,
আমাকে কিন্তু কিছু বলে একদম পার পাবি না, সব কিন্তু বের করে ফেলবো। হ্যাঁ, ভুলে যাস না তুই হ্যাকার, কোনো ম্যাজিশিয়ান না যে মনের কথা বের করে ফেলবি। কবে একটা থাম তোরা। এই জাঙ্কুক, তুই বলিসনি তো তে তোর বোন হয় না তাই বলিনি। তাছাড়া ও আমার বোন হতে কেন যাবে? আমার বোন হবার কি যোগ্যতা আছে ওর? সানা আরো কিছু বলবে, কিন্তু তার আগে তে কফি ট্রে নিয়ে চলে এলো। তের অবশ্য কফি চাওয়াতে খুব একটা খারাপ লাগেনি, মেহমানের আপ্যায়ন করতে তের বেশ ভালোই লাগে। এদিকে ন্যান্সির তেকে একদম পছন্দ হলো না। তে জাঙ্কুকের সাথে একই বাসায় থাকে, জাঙ্কুককে তে সবসময় দেখে হাসি কথা বলে, যা ন্যান্সি শত চাইলেও পারবে না। তে ন্যান্সির দিকে কফি এগিয়ে দিল, কিন্তু ন্যান্সি তের হাতের কফিটা নিতে চায় না, আবার সবার সামনে ফিরিয়ে দিতেও পারছে না। তাই ন্যান্সি রেগে মেগেই ইচ্ছে করে কফিটা তের হাতে ফেলে দেয়। কফিটা ছিল ধোয়া ওঠা আগুন, সাথে সাথে তের হাত লাল বর্ণ ধারণ করলো। তবুও তে চেঁচালো না, শুধুমাত্র একটা মৃদু আর্তনাদ বেরিয়ে এলো তের মুখ থেকে। আহ! তের আর্তনাদ শুনে জিহব ছুটে আসে তের কাছে। সবাই তেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, জাঙ্কুকের কোনো প্রতিক্রিয়া নেই। এদিকে প্রচন্ড ব্যথায় তের চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। জিহব উদ্বিগ্ন হয়ে তেকে বলল, আর ইউ ওকে বেবি? তে কিছুই বলল না, চুপ করে বসে রইল। তের হাতে জ্বালা করছে ভেবে পুলের শীতল পানিতে জিহব হাতটা ডুবিয়ে দিল। এদিকে সানা ন্যান্সির দিকে রাগি চোখে তাকাতেই ন্যান্সি তের কাছে এসে বলল, আই এম সরি তে, আমি আসলে এটা করতে চাইনি, আই ডিডন্ট মিন ইট, ইটস ওকে। তে মুখে ওকে বললেও ঠিকই বুঝতে পেরেছে ন্যান্সি তখন ইচ্ছে করেই তের হাতে কফি ফেলেছিল, কিন্তু হঠাৎ করে এমন কাজ কেন করলো তাতে বুঝতেও পারলো না। অনেক তো হয়েছে তে, তুই তোর রুমে যা, আমি তোর জন্য মলম নিয়ে আসছি। তের চোখে অগ্নির দৃষ্টিতে তাকিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে কথাটা বলল জাঙ্কুক। এই আগুন ছড়ার চোখে কোনো মায়া কিংবা কাতরতা ছিল না, তাতে নিশ্চিত। তাহলে কি ছিল? হিংস্রতা? কিন্তু কেন? তে আর কিছু বলল না, ভাবলো জাঙ্কুক যখন বলেছে তখন জাঙ্কুকের কথা মতোই তে নিজের রুমে চলে গেল। তে রুমে পা রেখেছি কি রাখিনি তার আগে ওর রুমে ঢুকে থপ করে দরজা বন্ধ করে দেয় জাঙ্কুক। এর আগে জাঙ্কুক এমনটা কখনোই করেনি। হুট করে জাঙ্কুকের এমন আগমনে তেও বেশ ভয় পেল। ফুল স্লিভ টি শার্টের দু হাতা উপরে তুলতে তুলতে ধীর পায়ে তের দিকে এগিয়ে গেল জাঙ্কুক। কি করছেন কি? ভয় লাগছে আমার। হাউ ডেয়ার ইউ! জাঙ্কুকের কণ্ঠে স্পষ্ট তের প্রতি অজানা অধিকার বোধ আর প্রচন্ড রকমের ক্রোধ। কি করেছি আমি? ভয়ে ভয়ে বলল তে। জাঙ্কুক এগিয়ে এসে তের ছেঁকা লাগা লালচে হাতটা শক্ত করে চেপে ধরে। জাঙ্কুক থামলো না, তের ওই হাতটা টানতে টানতে ওয়াশরুমে নিয়ে পানির ট্যাপ ছেড়ে দিয়ে শাওয়ার জেল লাগিয়ে ইচ্ছে মতো ঘষতে লাগলো তের সেই দগ্ধ হওয়া পোড়া হাতটাকে। বিস্ময়, আতঙ্কে আর ব্যথায় জর্জরিত তের হাত আপনা আপনি চলে গেল তের মুখের উপর। ঠোঁট কামড়ে কান্না চেপে অনেক কষ্ট করে তে বলল, কি করছে কি? আমি ব্যথা পাচ্ছি। কোনো স্বাভাবিক মানুষ কি এতটা ব্যথা দিতে পারে? খুব মনোযোগ সহকারে ময়লা পরিষ্কার করার মতো জাঙ্কুক তের হাতটা ঘষতে ঘষতে বলল, আমি স্বাভাবিক? তোকে কি বললো? একে তো পড়ে যাওয়া চামড়াটা নরম হয়ে গেছে, তার উপর এতক্ষণ যাবৎ এক নাগারে ঘষা মাজার ফলে হয়তো সেটা উঠে গেছে। তে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল। পারছি না আর, ছাড়ুন দয়া করে, ব্যথায় কলিজাটা ছিঁড়ে যাচ্ছে আমার। এবার জাঙ্কুক তের হাতটা ছেড়ে দিল, তারপর খুব গম্ভীর কণ্ঠে তের দিকে তাকিয়ে বলল, নেক্সট টাইম এমন করলে শুধু হাত নয়, বাথটাবে ছুঁড়ে ফেলে পুরো শরীর ধুয়ে তবেই ছাড়বো। আই রিপিট, পুরো শরীর। আমি করেছিটা কি? জাঙ্কুক একটা বিরক্তি মাখা হাসি ছিল তের পানে, তারপর দাঁতে দাঁত চেপে বলল, ইন ফিউচার ডোন্ট ডেয়ার টু টাচ এনিওয়ান এলস। জিমিন এখনো বাসায় আসেনি। একদিকে জিমিনের চিন্তা, অন্যদিকে সন্ধ্যায় ঘটে যাওয়া অমীমাংসিত ঘটনা থেকে ভেতর থেকে নাড়িয়ে তুলেছে। তে ওর ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকিয়ে ভাবছে, জাঙ্কুক নিজেই ব্যথা দিল, তারপর নিজেই তখন ব্যান্ডেজ করে দিল। আস্ত একটা সাইকো। হঠাৎ দরজা নক করায় তে একটু অবাক হয়। জিমিন হলে তো নক করতো না। তে আস্তে করে বলল, আসুন। সঙ্গে সঙ্গে দরজা ঠেলে রুমে প্রবেশ করলো সানা। মেয়ে হলেও সানার জামা কাপড় ছেলেদের মতো, বব কাটা চুলে গাঢ় বাদামি রঙের রাঙানো সুন্দর ঠোঁটগুলোতে নুট শেডের লিপস্টিক রাঙানো, মনে হচ্ছে মাত্র টিভি থেকে বেরিয়ে এসেছে। তের সংকোচ বোধ হচ্ছে, তবে সানার সুন্দর মার্জিত কথা শুনে তে বুঝতে পারে সানা মেয়েটা মোটেও খারাপ নয়।
ব্যান্ডেজ করার মতো তো অতটাও লাগেনি। তাহলে ব্যান্ডেজ কে করলো? আমিই করেছি আপু, আসলে তাড়াতাড়ি যাতে ব্যথাটা কমে যায় সেজন্য। তোমার তো অনেক বুদ্ধি দেখছি। আমি জানি আপনি মজা করছেন। এই মেয়ে, আপনি কাকে বলছো? হ্যাঁ, আমি জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমি এখন সুইট 16, তাই আমাকে তুমি করে বলবে, কেমন? আচ্ছা ঠিক আছে আপু, কিন্তু একটা কথা, বেস্ট ফ্রেন্ড বানানোর জন্য তুমি কি অন্য কাউকে পেলে না? ওই হনুমান না মানে জাঙ্কুক ভাইয়া কি পেলে? শোনোতে, মানুষ হিসেবে যে কি কেমন সেটা আমি জানি না, তবে ফ্রেন্ড হিসেবে ওদের তিনজনের জুড়ি মেলা ভার। আমি তো বলবো আমি ওদের পেয়ে খুব লাকি। আমরা চারজনই ভালোবাসার কাঙালতে পরিবারের কাঙাল। ইউনো জিহুপের তো বাবা মা নেই, আর আমার আর জাঙ্কুকের বাবা মা থেকেও নেই। কি বলছো আপু? তুমি ভুল ভাবছো, জাঙ্কুক ভাইয়ের তো বাবা মা নেই। তার মানে তুমি কিছুই জানো না মেয়ে। জাঙ্কুকের মা বেঁচে আছে, তে শি ইজ কমপ্লিটলি অ্যালাইভ। সে এখন অন্য লোকের সাথে থাকে। সানা আরো কিছু জট খুলবে, কিন্তু তার আগে নিচ থেকে ন্যান্সির বিকট চিৎকার ভেসে এলো। চিৎকার শুনে সানা ছুটে বেরিয়ে গেল রুম থেকে। তেও সানার পিছে পিছে বেরিয়ে আসলো। সানা এসে দেখে ন্যান্সি বসে থরথর করে কাঁপছে। কি হলো হঠাৎ ন্যান্সির? আরে ইলেকট্রিক শক খেয়েছে, হাতের অবস্থা বেগতিক। কি করে হলো এসব? পাশে তো বিদ্যুৎ নেই। জানি না তো, জাঙ্কুক ভাইয়া বললো স্প্রেসো করতে, সেটা বানাতে গিয়ে কফি মেকারে হাত লেগে। কথাটা শেষ না করে ন্যান্সি ফুপিয়ে কেঁদে ওঠে। জাঙ্কুক, তুই আবার কবে থেকে স্প্রেসো খাস? আগে তো দেখিনি। আরে ইয়ার, ঠান্ডার মধ্যে একটু তেতো কফি খেতে ইচ্ছে করছিল, আর তাছাড়া ন্যান্সি বলল ও বানাবে। আমি ভাবলাম কফি মেকারটা অ্যানালগ, প্রবলেম নেই। কই দেখি তো কফি মেকারটা। একদম না, তোর কিছু হয়ে গেলে আমি শেষ। আশ্চর্য, শেষ মানে? তাছাড়া আমার হবেটা কি? দেখ, তোকে নিয়ে আমি কোনো রিস্ক নেব না, ব্যাস। ইউনো, হাত ছাড়। না, ছাড়বো না। গাইস প্লিজ, রাত গভীর হচ্ছে, আগে ন্যান্সিকে নিয়ে হাসপাতালে যেতে হবে। তোরা থাম। সবাই ন্যান্সিকে নিয়ে চলে যেতে তে লক্ষ্য করলো জাঙ্কুক থেকে খেয়াল না করে মেন সুইচ বোর্ডটা অন করছে। তার মানে বিদ্যুৎ অনেক আগে এসেছে। তাহলে উনি মেইন সুইচ বোর্ড অফ করে রেখেছিল, কিন্তু কেন? ভোর হতে না হতেই গোল্ডেন গ্রেড বিচ দিয়ে গাড়ি ছুটছে। ছাদ খোলা মার্সিডিজ গাড়িতে বসে দিকভ্রান্তের মতো তে এদিক ওদিক তাকাচ্ছে, যেন হাজার বছর পর এই প্রাণীগুলোর দেখা পেলতে হবেই বা না কেন। গত 1 মাস ধরে তেজস্বী নির্জন বাড়িটার মধ্যে আটকে ছিল। তে এই মুহূর্তে পাগলের মতো উদ্ভট চাহনি ফেলে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, যেন পৃথিবীর মাটিতে আজই প্রথম দিন তের। তে এমন কাহিনী দেখে জাঙ্কুক হুট করে গাড়ির বাটনে প্রেস করে ছাদটা তুলে দিল। জাঙ্কুকের কাণ্ডে তে মুখ কালো করে জাঙ্কুকের দিকে তাকালো। সুন্দর ফর্সা চেহারার সেই তীক্ষ্ণ চোয়ালটা শক্ত হয়ে আছে। রাস্তার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকা থেকে শুরু করে এক হাত দিয়ে ড্রাইভ করা, প্রত্যেকটা কাজের উপর উপচে পড়ছে নজর কাড়া পুরুষত্ব। এই পুরুষের প্রতি যে কেউ ফিদা হতে বাধ্য। আমাকে দেখা বন্ধ কর, আমি ডিস্ট্র্যাক্ট হচ্ছি। তৎক্ষণাৎ তের চোখ নামিয়ে ফেললো। আজ ভার্সিটির প্রথম দিন, তাই জাঙ্কুক নিজেই তেকে নিয়ে যাচ্ছে ভার্সিটিতে। তবে জাঙ্কুক বলে দিয়েছে এরপর থেকে তে একা যেতে হবে। তের জন্য বরাদ্দ করা হয়েছে একটা ছোট সাইজের প্যাডেল বাইক। হঠাৎ তের ফোনটা বেজে উঠলো। হ্যালো রোজ, অবশেষে তুই ফোন করলি। কতবার তোকে ট্রাই করেছি জানিস? আমি বুঝতে পারিনি ওটা তুই। তাছাড়া হাসপাতালে ছিলাম তো, তাই ফোনটা হাতের কাছে ছিল না। কি হয়েছে তোর? তুই ঠিক আছিস? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু জেনি কি হয়েছে ওর? জানি না রে, মেয়েটা কেমন জানি চুপচাপ হয়ে গেছে। হাসি খুশি মেয়েটা এখন কেমন জানি হয়ে গেছে। কি হয়েছে সেটা বল। মাত্র একদিনে জেনির সাথে অনেক কিছু হয়েছে। তে সামান্য একটা তুচ্ছ কারণে ভার্সিটি থেকে ওর ছাত্রত্ব বাতিল হয়ে গেছে। ঠিক সেই দিনই হুট করে ওর বাবার এত বড় পজিশনে চাকরিটা চলে যায়। একদিনে ওর বাবার ওর ক্যারিয়ার একেবারে শেষ। কিন্তু হাসপাতালে কেন তুই? জেনির মা এত ধকল নিতে পারেনি, তাই স্ট্রোক করেছিল, সেজন্যই হাসপাতালে এসেছিলাম। আচ্ছা আন্টি এখন কেমন আছে? এখন ভালোই আছে। আচ্ছা এসব কথা বাদ দে, এখন তুই বল তুই কেমন আছিস? আমার কথা না হয় পরে শুনবি, আগে এটা বলতো বোগাম ভাই কোন ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে? ব্যাস, তের মুখ থেকে বোগাম নামটা বের হওয়ার সাথে সাথেই জাম্প কষে গাড়ির ব্রেক কষে। হঠাৎ এমন হয় কম্পিত হয়ে উঠল তের পক্ষ পিঞ্চির। ফোনটা তখনও তের কানে ছিল, কিন্তু তা বেশিক্ষণ নয়। জাঙ্কুক তের কান থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে ফোনটা ছুঁড়ে মারে মাঝ রাস্তায়। তে নিস্তব্ধ। এটা কি হলো?
আংশিক ঘটনায় তে ভয়ে একদম আটকে উঠল। পরক্ষণেই জাঙ্কুক গাড়ির দরজা খুলে চেঁচিয়ে বলল, গেট আউট। কি বলছেন কি আপনি? এই মাঝ রাস্তায় আমি কোথায় নামবো? সামনে বাস স্টপ, নেক্সট বাস সোজা ভার্সিটি যাবে। এখন বের হও আমার গাড়ি থেকে, রাইট নাও। কথাটা বলেই তের হাতে কিছু টাকা ধরিয়ে দিল জাঙ্কুক। তারপর জাঙ্কুক গাড়িটা স্টার্ট দেয়, কিন্তু যাবার আগে নিজের পরনের কালো কোটটা তের গায়ে ছুঁড়ে মারে জাঙ্কুক। ওটা হাতে নিয়ে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকার জন্য দেয়নি, গায়ে পড়তে দিয়েছি, ব্যাস। তারপরে সাই সাই করে জাঙ্কুকের গাড়িটা মিলিয়ে গেল অজানা গাড়িগুলোর মধ্যে। তে এখনো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মনে শুধু একটাই প্রশ্ন, জাঙ্কুক এমন কেন করলো? এটা কি আদৌ কোনো মানুষের কাজ হতে পারে? ভার্সিটি গেট দিয়ে তে ভিতরে ঢুকছে আর ভাবছে যত যাই হোক পড়াশোনা চালাতে হবে। ঠিক তখনই হঠাৎ অচেনা ভিড়ে কাঙ্ক্ষিত শ্যাম বর্ণের পুরুষটিকে দেখে তে থমকে যায়। বোগাম ভাই। চারিদিকে কি আছে কি নেই তা আর চোখে পড়লো না তে ছুটে যেতে চাইলো বোগামের কাছে, কিন্তু তা আর হলো না। তার আগেই দুইজন আগন্তুক বোগামের কাছে পৌঁছে গেল। তে শুধু দূর থেকে বোগামের দিকে তাকিয়ে মনে মনে প্রশ্ন করলো, বোগাম ভাই আপনি ভালো আছেন তো? এদিকে তের থেকে কয়েক মিটার দূরে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা দুহাত মুষ্টিবদ্ধ করে স্ক্যান করে নিল আরো একজন। তবে সেটার অন্য কেউ নয়, তের প্রতি ভীষণভাবে আসক্ত এক ছন্নছাড়া পুরুষ, মিস্টার জিয়ন জাঙ্কুক। তে বাসে করে আসলেও জাঙ্কুকের গাড়িটা তের বাসের পিছনেই ছিল। তে ভার্সিটি আসার কিছুক্ষণ পর জাঙ্কুকও ভার্সিটি প্রবেশ করে। এই মুহূর্তে জাঙ্কুকের ঠোঁটের কোণে আটকে আছে এক রহস্যজনক কপট পাকা হাসি। হাসিটা ধরে রেখে জাঙ্কুক অস্পষ্ট সুরে বলল, আমার বোকা পাখি, সত্যিটা জানলে তুই কতই না কষ্ট পাবি জান, বাট আই এম ওকে উইথ দ্যাট, কারণ তুই শুধুই আমার। তেজে আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল কে জানে। ভার্সিটির প্রথম দিন থেকে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। প্রথমে জাঙ্কুকের মতো বদমেজাজি লোকের সাথে বের হলো, অতঃপর রাস্তায় বিশাল অঘটন। আবার একটু আগে বোগাম ভাইয়ের সাথে দেখা হয়েও হলো না, আর এখন থেকে ক্লাস থেকে বের করে দিল জাঙ্কুক। অবশ্যই তো জাঙ্কুকের দোষ নাই, তেরই ছিল। ক্লাসের মধ্যে থেকেও পায়ে উকি ঝুঁকি দিয়ে বোগাম ভাইকে খুঁজতে গিয়ে এই বিপত্তি। তারপরে জাঙ্কুক ক্লাসের সবার সামনে এক রাম ধমক দিয়ে ক্লাস থেকে বের করে দিল তেকে। কিন্তু তে এটা ভেবে পেল না, তে তো বাংলা ডিপার্টমেন্ট থেকে এসেছে, তাহলে জাঙ্কুক কেন ওকে ইকোনমিক্সে ভর্তি করলো? এখন তো 3 দিন পর পরই মাইক্রো ইকোনমিক্স ক্লাসে জাঙ্কুকের মুখোমুখি হতে হবে তেকে, তার সাথে 1000টা অপমান ফ্রি। ক্লাসের বিপরীতে করিডোরে সবুজ ঘাস অব্দি বিছানো সিঁড়িতে বসে তে নিজের মনের সাথে মস্তিষ্কের বিশাল দ্বন্দ্বে লিপ্ত ছিল। ঠিক তখনই ল্যাপটপ ব্যাগ হাতে আগমন ঘটল বোগামের। তেহান, এটা তুমি না?